সাথে অ্যালকালি মেটালসটা কেমনভাবে রিয়েক্ট করে সেই জিনিস বোঝার আগে আমাদেরকে আগে প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে হবে, কারণ এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়াই। প্রতিস্থাপন বিক্রিয়াতে তোমরা দেখেছো যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হিসাবে যারা ওপরে অবস্থান করে তারা রিপ্লেস করতে পারে যারা নিচে অবস্থান করে। যেমন তোমরা ছোটোর থেকে যেটা পড়ে আসছো, এখানে যদি হাইড্রোজেন থাকে, ওপরে জিঙ্ক থাকে, নিচে কপার থাকে। জিঙ্ক যেহেতু ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একদম ওপর দিকে অবস্থান করছে, তার জন্য কপারকে রিপ্লেস করতে পারবে কোনো সল্টের মধ্যে। যেমন কপার সালফেট প্লাস জিঙ্ক যদি আমরা করি, সেক্ষেত্রে ZnSO4 প্লাস Cu হয়। যেহেতু জিঙ্ক ওপরে আছে তার জন্য একে রিপ্লেস করতে পারছে। ঠিক একইভাবে এখানেও রিয়েকশনটা কিন্তু টেক প্লেস করবে। দেখবে একটা জিনিস, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সেখানে আমরা যে কোনো একটা ধাতু বেশি রিয়েক্টিভ হবে না রিয়েক্টিভ হবে, বা কোনটা জারণ করবে কোনটা বিজারণ করবে, সেটা ECS থেকে আমরা কিন্তু বলতে পারি। তোমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে ক্লাস 12-এ পড়বে, একটা যদি Mn প্লাস থেকে M, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিডাকটিভ পোটেনশিয়াল, বা বাংলায় বলে প্রমাণ বিজারণ বিভব। এই প্রমাণ বিজারণ বিভব এর মান যত বেশি ঋণাত্মক হয়, মানে নেগেটিভ আর কি, ততই বেশি প্রতিস্থাপক হবে, মানে রিপ্লেস করতে পারবে আর কি। তুমি যদি একদম দেখো ECS ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা, লিথিয়ামের ভ্যালু পাবে -3.05। তারপরে পটাশিয়াম রয়েছে, পটাশিয়ামের ভ্যালু পাবে -2.93 ভোল্ট। ভ্যালু তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সোডিয়ামের পাবে তোমরা -2.87 ভোল্ট, এইভাবে অ্যান্ড সো অন, বাকিগুলো আর দেখাচ্ছি না। যেখানে হাইড্রোজেনের ভ্যালু পাবে 0.0 ভোল্ট। অর্থাৎ যে কোনো ক্ষার ধাতু হাইড্রোজেনকে রিপ্লেস করে দিতে পারবে বা প্রতিস্থাপিত করে দিতে পারে। তাই এরা কি করে, রিয়েকশন টেবল দেখো, একটা ক্ষার ধাতু এমকে নিয়েছি, এমের সঙ্গে যদি জলের রিয়েকশন করানো হয়, তাহলে একটা ধাতব হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপন করে বার করে দেবে, প্লাস হিট রিলিজ হবে। এটা একটা এক্সোথার্মিক রিয়েকশন। এক্সোথার্মিক রিয়েকশন মানে হচ্ছে তাপমোচী বিক্রিয়া, যেটাতে হিট রিলিজ হয়। অর্থাৎ ডেল্টা H ইকুয়ালস টু নেগেটিভ হয়। আচ্ছা, পজিটিভ বা নেগেটিভ হয় অলওয়েজ উইথ রেসপেক্ট টু দ্য রিয়েক্টেন্ট, বিক্রিয়কের সাপেক্ষে আমরা এটা দেখি। মানে দেখো, এটা সাপেক্ষে হিটটা যদি বাঁ দিকে যায় তাহলে মাইনাস হিট লাগবে, এক্সোথার্মিক, এইভাবে বুঝবে। আচ্ছা, ক্ষার ধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম যেমন হয়, জলের সাথে তাদের বিক্রিয়ার ক্রমও ঠিক তেমন হয়। অর্থাৎ ক্ষার ধাতুর ক্ষেত্রে ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, তাই এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম হয় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম। ওপর থেকে নিচে আস্তে আস্তে বাড়তে থাকে, তাই জলের সাথে বিক্রিয়ার ক্রম হয় আগেরটার মতনই। এরপরে যে প্রশ্নটা অ্যারাইজ করে সেটা হলো যে লিথিয়ামের এই রূপে কম জলের সাথে বিক্রিয়া করার কারণ কি, মানে জলের সাথে লিথিয়াম কম বিক্রিয়া করে কেন। এই টপিকটা বোঝার আগে মেন দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে। সেই দুটো জিনিস কি কি, বিক্রিয়া তাপ কাকে বলে, আর ক্ষেত্রফলের সাথে বিক্রিয়া কেমনভাবে হয়। অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হার বেশি হয়,
ক্ষেত্রফল যদি কম হয় তাহলে বিক্রিয়ার হার কম হয়। এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে তোমরা আগে বোঝো বিক্রিয়া তাপ কাকে বলে। ধরো এ প্লাস বি থেকে একটা রিয়েকশন হয়ে সি প্লাস ডি প্রডিউস করে। এই টাইমে হয় হিট রিলিজ হবে, না হলে হিট দিতে হয়। এই হিটটিকেই এনথালপি অফ রিয়েকশন বা হিট অফ রিয়েকশন বলে, অর হিট অফ রিয়েকশন বলে। এটা একটা টপিক। আরেকটা জিনিস দেখো, 1 নম্বর টপিক এটা। 2 নম্বর টপিক কি, যত ক্ষেত্রফল বিক্রিয়কের ক্ষেত্রফল যত বেশি হবে, ঠিক বিক্রিয়া হারও ততই বেশি হয়। অর্থাৎ তরলের ক্ষেত্রে এরিয়াটা বেশি হয়, তাই হিট অফ রিয়েকশন এটাও বেশি হবে। আর কঠিনের ক্ষেত্রে সারফেস এরিয়া কম হয়, তাই হিট অফ রিয়েকশনও কম হয়। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের ক্ষেত্রে এই বিক্রিয়া তাপ, লিথিয়ামের ক্ষেত্রে বিক্রিয়া তাপ লিথিয়ামের গলনাঙ্ক থেকে কম হয়। তাহলে যেহেতু বিক্রিয়া তাপটা গলনাঙ্ক থেকে কম, তাই কি হয়, লিথিয়াম জলের সঙ্গে যখন রিয়েকশন করে তখন সলিড ফর্মেই থাকে, অর্থাৎ কি তরলে পরিণত হয় না। তাহলে এর ক্ষেত্রে সারফেস এরিয়া বা ওপরে যে ক্ষেত্রফলটা সেটা অনেকটাই কম থাকে। লিকুইড হলে সারফেস এরিয়াটা বেশি হতো। অন্যান্য ক্ষেত্রে কি হয়, মানে সোডিয়াম থেকে যদি আমরা সিজিয়াম পর্যন্ত যাই, সেক্ষেত্রে কি হয়, ওদের হিট অফ রিয়েকশন বা বিক্রিয়া তাপটা বেশি হয় গলনাঙ্ক থেকে। আমরা জানি কি উপর থেকে নিচে হলে মেল্টিং পয়েন্ট ওটা ক্ষার ধাতুর আস্তে আস্তে কমতে থাকে। তাহলে সোডিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত এদের কম বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক। তাহলে কি হচ্ছে, বিক্রিয়া তাপটা বেশি হওয়ার কারণে এরা সলিড ফর্ম থেকে লিকুইডে ট্রান্সফার হয়ে যায়। এরপর লিকুইডে যখনই ট্রান্সফার হচ্ছে তখন তার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, মানে বিক্রিয়া হার মানে রেট অফ রিয়েকশনও তত বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, জলের সাথে এরা ভালো করে গুলতে পারছে বা রিয়েকশন করতে পারছে। তাই লিথিয়ামের রিয়েকশন রেট জলের সাথে খুব কম, অন্যান্যগুলোর কিন্তু খুব বেশি হয়। আশা করি ব্যাপারটা বুঝলে। আরেকটা টপিক দেখো, জল নিয়ে যেহেতু বলছি, তাহলে আরও দুটো পোলার টপিক যেমন অ্যালকোহল, এদের ক্ষেত্রে কেমন করে রিয়েকশন করে দেখো। অ্যালকোহল আর অ্যাসিটিলিনের রিয়েকশনগুলো দেখো। এম যদি সমস্ত ক্ষার ধাতুগুলোকে আমরা ধরি, যার যোজ্যতা 1, সেক্ষেত্রে এই ক্ষার ধাতুগুলোর সঙ্গে যদি আমরা অ্যালকোহল হিসেবে ইথানল নিয়ে থাকি, তাহলে একটা ধাতব ইথক্সাইড তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক একইভাবে যদি আমরা অ্যাসিটিলিন নিই, তাহলে কি হয়, অ্যাসিটিলাইট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো রিয়েকশন কীভাবে হচ্ছে ভালো করে দেখো। মেটাল একটা ইলেকট্রন রিলিজ করে M+ ফর্ম করে, C2H5OH অ্যালকোহল পার্সিয়ালি অ্যাসিডিক ক্যারেক্টার শো করে। তাহলে কি হয়, ইথক্সাইড আয়ন আর হাইড্রোজেন
H+ প্রোটনে ভেঙে যায়। ঠিক একইভাবে অ্যাসিটিলিন কী করে, পাই বন্ধন যেহেতু তড়িৎ ঋণাত্মক বেশি, তাহলে কী করবে, কার্বাইড আয়ন আর প্রোটনে রিলিজ করে। এরপরে এদের কম্বিনেশন হয় এদের সাথে, তারপরে এগুলো ফর্ম করে। এটার নাম ধাতব ইথোক্সাইড, এটা ফর্ম করে। দেখো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কেমন করে ক্ষার ধাতুগুলো। হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা যখন হাইড্রোজেনের সঙ্গে রিয়েক্ট করবে, অর্থাৎ M সমান যদি এদেরকে ধরি, হাইড্রোজেনের সঙ্গে এদের রিয়েকশানে MH হাইড্রাইড গঠন করে। অবশ্যই এদের জন্য প্রয়োজনীয় টেম্পারেচার হয় 400 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে ল্যাটিস এনথালপির মান বেশি হওয়ার কারণে কী হবে, বেশি টেম্পারেচার লাগে। 400 জায়গায় 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে লিথিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। তো বৈশিষ্ট্যর দিকে যদি তোমরা দেখতে যাও, প্রথমে আমরা যদি সক্রিয়তাকে দেখি, সেক্ষেত্রে আমরা দেখো হাইড্রাইড আয়ন যেটা, এটা কিন্তু স্মল আয়ন হিসাবে ধরা হচ্ছে। তাহলে যদি স্মল আয়ন হয়, তাহলে স্মল ক্যাটায়নের সাথে ল্যাটিস এনথালপিটা ভালো করবে, তাহলে স্থায়িত্বতাও স্মলের সঙ্গেই বেশি হবে। তাহলে স্মল যদি হয়, সেক্ষেত্রে ল্যাটিসটা হাই হয়। তাহলে হাইড্রোজেনটার সাথে রিয়েকশন করার প্রবাবিলিটি যেটা হবে, ছোটো ক্যাটায়নগুলো বেশি ভালো করে দেখাবে আর বড় ক্যাটায়নগুলো তেমনভাবে দেখাবে না। তার জন্য কি হয়, সক্রিয়তা যদি ধরা হয়, অর্থাৎ আমি যদি লিখি যে ক্ষার ধাতুর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম যেটা হবে, সেটা হবে লিথিয়াম সব থেকে বেশি, সিজিয়াম সব থেকে কম। আশা করি বুঝতে পারা গেছে। আরেকটা জিনিসও একই সাথে চলে, সব আগের মতনই, স্থায়িত্বতা, হাইড্রাইডের স্থায়িত্বতা। স্থায়িত্বতা বলতে এখানে হাইড্রাইডের স্থায়িত্বতা বলা হচ্ছে MH স্টেবিলিটি। সেটার অর্ডার কেমন হবে দেখো, লিথিয়াম হাইড্রাইড স্মল, সিজিয়াম হাইড্রাইড লার্জ, স্মল। তাহলে নিশ্চয়ই এদিক থেকে এদিকে যখন যাবে তখন কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। তাহলে স্টেবিলিটি অর্ডার কীরকম হবে, ল্যাটিস এনথালপির অর্ডার কেমন হয়, লিথিয়াম হাইড্রাইড সব থেকে বেশি, আর স্মল অ্যানায়নের ক্ষেত্রে ল্যাটিস এনথালপি আর স্টেবিলিটি সমানুপাতিক হয়। তাহলে তাপীয় স্থায়িত্বতার সেক্ষেত্রে ক্রম কেমন হবে, লিথিয়াম হাইড্রাইড সব থেকে বেশি, সিজিয়াম হাইড্রাইড সব থেকে কম। নেক্সট পয়েন্ট আমরা দেখব, সেটা হচ্ছে এদের আয়নীয় প্রকৃতি আর গলনাঙ্ক কেমন ধরনের হয়। যে কোনো মৌল কতটা আয়নীয় বা কতটা সমযোজী হবে সেটা ডিপেন্ড করবে কোন কিছু ফ্যাক্টরসের উপরে, যেটা আমরা ফাজানের সূত্র থেকে জানি।
দেখো ফাজানের সূত্র আগে দেখানো হয়েছিল, এখন আরেকবার রিক্যাপাচুলেট বা দেখে নাও আরেকবার করে। দেখো ফাজানের সূত্রটা কি। কোনো বন্ধনেই 100% আয়নীয় বা 100% সমযোজী হয় না, তার কিছু পার্সেন্টেজ থাকে। তো সমযোজী পার্সেন্টেজ কতটা হবে, আয়নীয় পার্সেন্টেজ কতটা হবে, সেটা ফাজানের সূত্র দিয়ে আমরা দেখব। ফাজানের সূত্রের ক্ষেত্রে দেখো, ফাজানের সূত্রে একটা যে কোনো বন্ধন বেশি সমযোজী হবে যদি তার ক্যাটায়ন ছোট হয়, অ্যানায়ন বড় হয়, আর চার্জ যদি দুটোর ক্ষেত্রেই বেশি হয়, তাহলে সেটা বেশি সমযোজী হয়। আর যদি বেশি আয়নীয় চরিত্র শো করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, এর উল্টার হবে। চার্জ নিয়ে আমরা এখানে ডিসকাস করছি না, এখানে সাইজ নিয়ে ডিসকাস করছি। আকার ক্যাটায়নের বড় হতে হয়, অ্যানায়নের ছোট হতে হয়। তাহলে যদি গ্রুপ 1-এর আয়নীয় চরিত্র নিয়ে আমরা দেখি, তাহলে ক্যাটায়নের আকার কিন্তু ভ্যারিয়েবল বা চেঞ্জ হয়। ক্যাটায়নের আকার হয় লিথিয়াম ছোট, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর অ্যানায়নের আকার কিন্তু ফিক্সড, এখানে অ্যানায়নের আকার একই থাকছে, দ্যাট ইজ হাইড্রাইড আয়ন। তাহলে যদি ধাতব হাইড্রাইডগুলোর আমরা যদি আয়নীয় চরিত্র কম যদি আমরা দেখি, তাহলে কি হবে, লিথিয়াম হাইড্রাইড থেকে সিজিয়াম হাইড্রাইডের দিকে যখন আমরা মুভ করব, তখন আস্তে আস্তে আয়নীয় চরিত্র বৃদ্ধি হবে, অর্থাৎ আয়নীয় চরিত্রের কম হবে, আয়নীয় চরিত্রের কম লিথিয়াম হাইড্রাইড আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। ভৌত ধর্মে তো আমরা আগে দেখেছি কি, যে যত ল্যাটিস এনার্জি আস্তে আস্তে বাড়বে, সেক্ষেত্রে কী হয়, গলনাঙ্ক আস্তে আস্তে করে বাড়তে থাকে। কিন্তু এখানে গলনাঙ্কের ক্রম এক্সপেক্টেডের উল্টা দেখতে পাওয়া যায়। এখানে হাইড্রাইডের গলনাঙ্কর ক্রম হবে লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, সাধারণত দেখো আয়নীয় বন্ধন বেশি শক্তিশালী সমযোজী বন্ধনের থেকে। তাহলে মেল্টিং পয়েন্ট অর্ডার সবসময় আয়নীয় চরিত্রকে ফলো করবে, অর্থাৎ যত বেশি আয়নীয় হবে তার মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। সাধারণভাবে ভাবলে মনে হয় যে ল্যাটিস এনার্জি লিথিয়ামের বেশি, সিজিয়ামের কম, সেক্ষেত্রে লিথিয়াম হাইড্রাইড বেশি গলনাঙ্ক বিশিষ্ট হবে। কিন্তু আয়নীয় চরিত্রের উপরে বেসিসে, আয়নীয় চরিত্রের উপরে দাঁড়িয়ে এই মেল্টিং পয়েন্ট অর্ডার ডিটারমাইন করা হয়। দেখো হাইড্রোজেন যোগ হওয়া, এটাকেও বিজারণ বলা হয়। হাইড্রোজেন বিয়োগ হওয়া, এটাকে জারণ বলা হয়। তাহলে আমরা কি জানি, যে কোনো যৌগের ক্ষেত্রে যদি অপর কোনো যৌগকে বা মৌলকে বিজারিত করতে পারে, নিজে জারিত হয়ে, সেক্ষেত্রে তার বিজারণ ধর্মটা বেশি হবে। মানে সোজা কথায় যদি আমি বলি, যে হাইড্রাইডটা খুব সহজে হাইড্রোজেনকে ত্যাগ করতে পারবে, সেটা বেশি বিজারক দ্রব্য। আচ্ছা, এবারে দেখো কোন হাইড্রাইডটা খুব সহজ উপায়ে হাইড্রোজেনটা ভালো করে ত্যাগ করতে পারবে, সেটা ডিপেন্ড করবে পুরো ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জির উপরে। ল্যাটিস এনথালপি যে হাইড্রাইডটা সবথেকে বেশি হবে, সে কম সহজে হাইড্রাইড আয়নটাকে রিমুভ করতে পারবে বা দিতে পারবে বা ডোমিনেট করতে পারবে। যদি ল্যাটিস এনথালপির মান কম হয়, তাহলে সহজেই
হাইড্রাইড আয়ন ডোনেট করবে। এটাকে যদি কেস 1 ধরো আর এটাকে যদি কেস 2 ধরো, সেক্ষেত্রে কি হবে? এটা ভালো বিজারক না, এটা ভালো বিজারক হবে। দেখো তাহলে ল্যাটিস এনথালপি তার উল্টাটা হবে বিজারণ ধর্ম। ল্যাটিস এনথালপির অর্ডারটা আমরা একটু আগেই দেখলাম, লিথিয়াম হাইড্রাইডের সব থেকে বেশি, সিজিএমের সব থেকে কম। তাহলে দেখো বীজাণন ধর্ম ঠিক তার এর উল্টাটি হয়। আরেকটা জিনিস লক্ষণীয় যে যত ধাতব হাইড্রাইডগুলো রয়েছে তারা প্রোটিক দ্রবণে, পোলার প্রোটিক দ্রবণে হাইড্রোজেন গ্যাস রিলিজ করে। তোমরা অনেকে হয়তো জানো না যে প্রোটিক দ্রাবক কাকে বলে। প্রোটিক দ্রাবক বা প্রোটিক সলভেন্ট কী জিনিস তোমরা জানো না। দেখো, সলভেন্টকে যদি আমরা ভাগ করি, সলভেন্ট দুটো টাইপের হয়, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে নন পোলার। আগে একদম প্রথমে যেটা বলেছিলাম, নন পোলারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান 0 হয়, পোলারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান নট ইকুয়াল টু 0, মানে কিছু মান থাকবে। এবার দেখো এটার আরও দুটো ভাগ করা হয়, পোলার প্রোটিক আর পোলার অ্যাপ্রোটিক। অ্যাপ্রোটিক কথাটা এসছে প্রোটন থেকে। যদি কোনো সলভেন্টের ক্ষেত্রে প্রোটন অর্থাৎ H+ আয়ন ডাইরেক্ট কোনো তড়িৎ ঋণাত্মক, তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে, যেমন অক্সিজেনের সাথে ডাইরেক্ট অ্যাটাচ যদি থাকে, তাহলে সেই সলভেন্টগুলোকে আমরা পোলার প্রোটিক সলভেন্ট বলি। যেমন H2O, H2ওর ক্ষেত্রে দেখো অক্সিজেনের সাথে ডাইরেক্ট হাইড্রোজেন অ্যাটাচ আছে। ইথানল, ETOH অর C2H5OH, এখানে দেখো হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ আছে। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বলতে কাদেরকে বলি আমরা? যারা পোলার, মানে যাদের ডাইপোল মোমেন্টের মান আছে কিন্তু হাইড্রোজেনটা ডাইরেক্ট অ্যাটাচড নেই। যেমন অ্যাসিটন, দেখো অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন ডাইরেক্ট অ্যাটাচ নেই, অ্যাটসেট্রা। আচ্ছা, এরপর দেখো তাহলে যে কোনো পোলার সলভেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা জলকে নেব, হাইড্রোজেন গ্যাস রিলিজ করে, যেমন MH+H2O থেকে MOH+H2, MH প্লাস অ্যালকোহল মানে ROH, কি হচ্ছে ROM প্লাস H2, MH প্লাস NH3। এখানে দেখো নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক, তীব্র তড়িৎ ঋণাত্মক, তার সাথে ডাইরেক্ট হাইড্রোজেন অ্যাটাচ আছে, তাই এটা পোলার প্রোটিক হিসাবে ধরা হচ্ছে। তাহলে MnH2 প্লাস হাইড্রোজেন গ্যাস, এরা কিন্তু জেনারেলি সলিড স্টেটেই থাকে। আশা করি এই টপিকটা পর্যন্ত বুঝতে পেরেছ।